আজকে পর্যায় সারণী সংক্রান্ত যে আমরা আলোচনা করছিলাম সেটারই আমরা কন্টিনিউয়েশন করব। আমরা আগেও আমরা যে পর্যায় সারণী বা বিভিন্ন যে মৌলগুলো তাদের যে ধর্ম সম্পর্কে আলোচনা করেছি, তাতে আমরা সেখান থেকে একটা বিষয় দেখেছি যে মৌলগুলোকে, অর্থাৎ যে মৌলগুলো আমাদের প্রকৃতিতে এক্সিস্ট করে বা কৃত্রিমভাবে পরীক্ষাগারে তেজস্ক্রিয়তার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই মৌলগুলোকে তাদের ধাতু, অধাতু এবং ধাতুকল্প এই তিনটে শ্রেণীতে ভাগ করা যায় তাদের ধর্মগুলোকে যদি বিচার করা হয়। এবং একটা বিষয় দেখা গেছে যে পর্যায় সারণীতে যত মৌল আছে তার মধ্যে প্রায় 80% মৌল ধাতু, অ্যারাউন্ড 15%, 15%-এর মতো যে মৌল তারা অধাতব চরিত্রের অর্থাৎ অধাতু, এবং বাকি 5%, অ্যারাউন্ড 5% তারা ধাতুকল্প। এখন কোন কোন বৈশিষ্ট্যের বিচারে একটা মৌলকে ধাতু বা অধাতু অথবা ধাতুকল্প বলা হবে, সেগুলো একটু আমরা সেই পয়েন্টসগুলো দেখে নিই। ধাতু তারা সাধারণ উষ্ণতায় কঠিন, সাধারণত তারা হচ্ছে কঠিন পদার্থ। ব্যতিক্রম আছে, যেমন আমরা যদি মার্কারির কথা বিচার করি, তার ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্ক সেটা -38.83 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এর গলনাঙ্ক বা হিমাঙ্ক দুটো একই মান। যদি একই প্রেসারে বিচার করে অবশ্যই তাদের মান একই, বিশুদ্ধ মার্কারির ক্ষেত্রে যে কোনো মৌলের ক্ষেত্রেই। তাহলে তার ফ্রিজিং পয়েন্টের মানটা যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও কম, সুতরাং সেটা সাধারণ উষ্ণতায় তরল থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। গ্যালিয়াম এবং সিজিয়াম অন্য দুটো মৌলের যদি আমরা ওই ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট লক্ষ্য করি, সেগুলো লক্ষ্য করে এটা অ্যারাউন্ড 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও অ্যারাউন্ড 28.44 অর্থাৎ 28 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। সুতরাং আমাদের মতো গরমের দেশে যেখানে সাধারণ উষ্ণতা গ্রীষ্মের সময় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে, সেখানে কিন্তু গ্যালিয়াম এবং সিজিয়াম তখন কিন্তু তরল অবস্থায় থাকবে। এগুলো ছাড়া অন্যান্য ধাতুগুলোর কিন্তু তাদের যে ফ্রিজিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট যাই বলি না কেন, তার মানটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ উষ্ণতায় কঠিন হিসাবেই অবস্থান করে। অধাতুদের ক্ষেত্রে সাধারণ উষ্ণতাতেই তারা কঠিন, তরল বা গ্যাসীয় সব অবস্থাতেই থাকতে পারে। আর এইগুলোর যেমন আমরা ফ্রিজিং পয়েন্টের কথা দেখছি, তাহলে এখানে আমরা মেল্টিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্টের কথা যেটা ধাতুদের ক্ষেত্রে সাধারণত উচ্চ হয়, এদের ক্ষেত্রে তুলনামূলকভাবে নিম্ন অর্থাৎ কম। কিন্তু ব্যতিক্রম আছে কার্বন এবং বোরন, এদের কিন্তু যে গলনাঙ্ক বা তাদের যে হিমাঙ্ক যাই বলি না কেন, সেগুলো কিন্তু অতি উচ্চ মানের হয় এবং কিছু কিছু ধাতুর থেকেও বেশি হয় কিছু কিছু রূপভেদে, বিশেষ রূপভেদে। এবারে চলে আসি ধাতুদের ধর্মের মধ্যে। তাপ ও তড়িতের সুপরিবাহী, এরা তাপ ও তড়িতের কুপরিবাহী। কিন্তু ব্যতিক্রম আছে, আমরা দেখব যে ডায়মন্ড সেটা কিন্তু তাপের অত্যন্ত ভালো পরিবাহী, এবং গ্রাফাইট তড়িতের সুপরিবাহী এবং গ্রাফাইট তাপেরও সুপরিবাহী। কঠিনের ক্ষেত্রে উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বিশিষ্ট, বিষয়টা আমরা আগেই আলোচনা করেছি যখন আমরা কঠিনের ধর্মের এই অংশটা আলোচনা করেছিলাম। তাহলে ধাতু আর অধাতুদের মধ্যে যে ধর্মের যে একটা তুলনা, সেটা আমরা করলাম। এবারে আমরা সবাই জানি যে ধাতু আর অধাতু দুটো ধর্মের মাঝামাঝি চরিত্রের যারা, তাদেরকে ধাতুকল্প বলা হয়। তাহলে তাদের অধিকাংশ ভৌত ও রাসায়নিক ধর্ম অধাতুদের মতোই, কিন্তু তড়িৎ পরিবাহিতা সেটা ধাতুদের মতো হয়। এই কারণেই এদের ধাতুকল্প বলে। খুব ছোট করে বললে এইটা আমরা বলতে পারি। এবং আরও অন্যান্য ধর্মের বিচার করলেও দেখা যাবে যে সেগুলো ধাতু এবং অধাতু, এদের যে ধর্ম তাদের মাঝামাঝি হচ্ছে ধাতুকল্পদের ক্ষেত্রে। এইবার চলে আসি, এই যে ধাতু, অধাতু এবং ধাতুকল্প, আমরা সেই অর্থে মৌলগুলোকে তিনটে ক্লাসে, তিনটে শ্রেণীতে বিভাজন করেছি। পর্যায় সারণীতে অবস্থানের ভিত্তিতে তাদের কি কোনো বিভাজন করা সম্ভব, সেই বিষয়টার আলোচনা এবারে আমরা করব। তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে
মৌলগুলো যেগুলো পর্যায় সারণীতে অবস্থান করে, প্রকৃতিতে পাওয়া যায় বা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তা সেই মৌলগুলোকে ধাতু বলা হচ্ছে তাদের চরিত্র অনুযায়ী, কোনোটাকে অধাতু আবার কোনোটা বা ধাতুকল্প। তাহলে এই যে তিনটে শ্রেণীর মৌলগুলোকে আমরা পেলাম, তাদের মধ্যে তাদেরকে পর্যায় সারণীতে অবস্থান অনুযায়ী আমরা কিভাবে বুঝতে পারবো যে সেটা ধাতু, অধাতু বা ধাতুকল্প হবে, বা কোন অঞ্চলটাই ধাতুর জন্য প্রযোজ্য, কোনটা বা অধাতু, কোনটা বা ধাতুকল্পের জন্য প্রযোজ্য, এই ব্যাপারটা এবারে আমরা আলোচনা করব। এবং তার জন্য আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্টেয়ার স্টেপ ডায়াগোনাল, অর্থাৎ সিঁড়ির ধাপের ন্যায় কোনাকুনি একটা কর্ণ বা রেখার বিষয়ে আমরা আলোচনা করব, যেটা পর্যায় সারণীতে আমরা অবস্থানটাকে দেখানো যেতে পারে। এবার লক্ষ্য করো ধাতু কোথায় থাকে, অর্থাৎ আমরা যেমন দেখেছি পর্যায় সারণীকে ব্লক হিসাবে বিভাজন করা হয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এই যে ব্লক হিসাবে বিভাজন করা হয়েছে, তাতে আমরা দেখব যে এস ব্লকের হাইড্রোজেন আর হিলিয়াম, আমরা দেখেছি হাইড্রোজেন এবং হিলিয়ামকে এস ব্লকের মৌলই ধরা হয়। তাহলে এই দুটো মৌল ছাড়া অন্যান্য যে এস ব্লকের মৌল, ডি ব্লকের মৌল এবং এফ ব্লকের মৌল, তাহলে আমাদের যে চারটে ব্লক তার মধ্যে এস, ডি এবং এফ, এই তিনটে ব্লকের মধ্যে এই হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া বাকি সব মৌল তারা ধাতু। তাহলে ব্লকের অবস্থান অনুযায়ী আমরা কোনটা ধাতু সেটা চিহ্নিত করে নিতে পারি প্রথম পয়েন্টটা থেকে। এবারে আসি পি ব্লক সম্পর্কে। পি ব্লকে কিন্তু ধাতুও থাকে, অধাতুও থাকে, ধাতুকল্পও থাকে এবং নিষ্ক্রিয় গ্যাস, এই চার প্রকারের মৌল সবই পি ব্লকে আছে। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থান কোথায়, না গ্রুপ 18-এ। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী গ্রুপ 18-এ নিষ্ক্রিয় যে গ্যাসগুলো বা মৌলগুলো সেগুলো থাকে। সুতরাং নিষ্ক্রিয় গ্যাস কোন অঞ্চলটা সেটা আমরা বুঝে গেলাম। তাহলে আমাদের বাকি যে পি ব্লকে ধাতু, অধাতু এবং ধাতুকল্প, এই তিনটের মধ্যে একটা বিভাজন করার আমরা প্রচেষ্টা করতে পারি। দেখো এবারে আসি পি ব্লকের ধাতু ও অধাতুদের মধ্যে সিঁড়ির ধাপের ন্যায় একটি কোনাকুনি রেখার মাধ্যমে মোটামুটি বিভাজন করা হয় বা বিভাজন করা যায়। তাহলে পি ব্লকে একটা সিঁড়ির ন্যায় কোনাকুনি এরকম বিভাজন করা হয়েছে, তোমরা পর্যায় সারণীতেও সেটা দেখতে পাবে সেই বিভাজন রেখাটা। সেই রেখার মাধ্যমে পি ব্লকের মধ্যে ধাতু আর অধাতুদের মধ্যে একটা মোটামুটি বিভাজন করা যায়। ওই যে রেখাটার, যেটা পর্যায় সারণীতে যে রেখাটার সাহায্য নিয়ে এটা করা হয়, সেই রেখাটাকেই স্টেয়ার স্টেপ ডায়াগোনাল বলা হয়, অর্থাৎ সিঁড়ির ধাপের ন্যায় কোনাকুনি একটা রেখা বলা হয়। এই রেখার ওপরে খেয়াল করো, যে রেখাটা এখানে দেখানো হয়েছে, শো করা হয়েছে, তার ওপরে যে যে মৌলগুলো আছে তারা অধাতব চরিত্রে, যারা নিচে আছে তারা ধাতব চরিত্রে। আর ঠিক রেখাটার সঙ্গে অ্যাডজাসেন্ট, অর্থাৎ তার সঙ্গে সংলগ্ন দুই পাশে কিন্তু ধাতুকল্প অবস্থান করছে। তাহলে এইভাবে আমরা ধাতু, অধাতু আর ধাতুকল্পদের যে মোটামুটি একটা বিভাজন রেখা, সেটা আমরা এখানে টানতে পারলাম। এবারে এই পয়েন্টটা খেয়াল রাখবে, এটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে দেয়, যে পোস্ট ট্রানজিশন এলিমেন্ট অর্থাৎ সন্ধিগত পরবর্তী মৌল বলতে কি বোঝায়। ভালো করে খেয়াল করো, স্টেয়ার স্টেপ ডায়াগোনাল যেটা দেখানো হয়েছে, ছবিতেও পাশে দেখানো আছে, সেই স্টেয়ার স্টেপ ডায়াগোনালের নিচের দিকের যে মৌল আর যেখানে ডি ব্লক শেষ হচ্ছে, তার মাঝে যে মৌলগুলো পড়ছে, অর্থাৎ স্টেয়ার স্টেপের নিচের মৌল, আর এদিকে ডি ব্লক শেষ হয়েছে আমরা দেখেছি গ্রুপ 12-এ এসে, তার পরবর্তী মৌলগুলোকে বলা হচ্ছে পোস্ট ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত পরবর্তী মৌল। কেবলমাত্র এক্ষেত্রে অ্যালুমিনিয়ামটাকে বাদ দেওয়া হচ্ছে, কারণ অ্যালুমিনিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 13, তার আগের যে মৌল ম্যাগনেসিয়াম 12, সেটা কিন্তু এস ব্লকের মৌল, সেটা ডি ব্লকের মৌল নয়। সেই জন্য এই ক্ষেত্রে অর্থাৎ পোস্ট ট্রানজিশন এলিমেন্ট যখন বলা হবে, তখন স্টেয়ার স্টেপ ডায়াগোনাল যেটা তার নিচে থাকা সত্ত্বেও
অ্যালুমিনিয়ামকে পোস্ট ট্রানজিশন এলিমেন্ট থেকে বাদ দেওয়া হবে। তাহলে এই গেল স্টেয়ার স্টেপ ডায়াগোনাল সংক্রান্ত আলোচনা, যার মাধ্যমে ধাতু অধাতু ধাতুকল্পদের মধ্যে একটা বিভাজন রেখা মোটামুটি আমরা করতে পারি। আমরা আগেই একটা বিষয় দেখেছি যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তৈরি করা হয়েছে, সেটা অত্যন্ত সায়েন্টিফিক উপায়, এবং আধুনিক পর্যায় সারণীটা তৈরির ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে আমরা সেই ইলেকট্রন বিন্যাসেরই একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন বলা যেতে পারে, যেটা আধুনিক পর্যায় সারণীর জন্য প্রযোজ্য। সেটা হলো পজিশন অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট মৌল কোথায় অবস্থান করবে সেটা আমরা তার ইলেকট্রন বিন্যাস থেকে নির্ণয় করে দিতে পারবো। ঠিক আছে, সেই বিষয়টাই আমরা এখন আলোচনা করব যে কি পদ্ধতিতে আমরা এটা করব। দেখো, এখানে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথম, যে মৌলটার আমরা অবস্থান নির্ণয় করতে চাইব তার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যবহৃত সর্বোচ্চ n, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা ব্যবহার করব তার ইলেকট্রন বিন্যাসটা লিখতে গিয়ে, সেই সংখ্যাটাই হবে তার পর্যায় সংখ্যা। তাহলে কোনো একটা মৌলের যখন ইলেকট্রন বিন্যাস লিখছি 1s2 2s2 এইভাবে, তাতে আমরা দেখেছি 1s2 যদি লেখা হয় তাহলে 1টা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেটাই এখানে n দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এইভাবে ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে সর্বোচ্চ যে n, সেই nটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা হবে। উদাহরণ দেখাবো, আগে আমরা পয়েন্টসগুলো বুঝে নিই। 2 নম্বর, সর্বশেষ ইলেকট্রনটি যে উপকক্ষে প্রবেশ করে মৌলটি সেই ব্লকভুক্ত। ধরা গেল ইলেকট্রন বিন্যাস করতে করতে ইলেকট্রন, যেটা লাস্ট ইলেকট্রনটা আমরা বসাতে পারছি হয়তো 4s-এ, তাহলে এটা যেহেতু 4s এই উপকক্ষে প্রবেশ করছে, তাহলে মৌলটার ব্লক হয়ে যাবে s ব্লক। এই দুটো বিষয় আগেও আমরা দেখেছি। এবারে আসি, যদি s ব্লক হয়, আবার সেটা p ব্লকও হতে পারে। একইভাবে লাস্ট ইলেকট্রনটা যদি কোনো একটা p উপকক্ষে প্রবেশ করে, অনুরূপভাবে d-তেও প্রবেশ করতে পারে, f-এও প্রবেশ করতে পারে। যদি s ব্লকে প্রবেশ করে সেই মৌলের ক্ষেত্রে গ্রুপের সংখ্যাটা, অর্থাৎ কোন গ্রুপে থাকবে, খেয়াল করে এখানে পর্যায় বা পিরিয়ডটা নির্ণয় করে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সংখ্যা দেখে। তারপরে ব্লক নির্ণয় করা হয়েছে। এবার যদি s ব্লক হয় তাহলে দেখব ns উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ সবচেয়ে বাইরের যে উপকক্ষটা তাতে যতগুলো ইলেকট্রন থাকবে। আমরা জানি এসেতে 2টো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তাহলে যদি সর্ববহিস্থ এস উপকক্ষে 1টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ সংখ্যা 1 হবে। যদি 2টো থাকে তাহলে গ্রুপ সংখ্যা হবে 2। এসের ক্ষেত্রেই 2টোই হতে পারে, আইদার গ্রুপ 1 অর গ্রুপ 2। এবারে চলে আসি পি ব্লক সম্পর্কে। দেখো, পি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা যেটা নির্ণয় করব সেটা হবে যে ns ও np, এই ns এবং np এই দুটো কিন্তু সবচেয়ে বাইরের যে s উপকক্ষ এবং সবচেয়ে বাইরের যে p উপকক্ষ তাদেরকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। সেই ns এবং np উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যা, টোটাল যতগুলো ইলেকট্রন হলো প্লাস 10 প্লাস 10 যোগ করে দেবো তার সঙ্গে, সেই টোটাল সংখ্যাটাই হবে পি ব্লক মৌলদের ক্ষেত্রে তাদের যে ইলেকট্রন তাদের যে গ্রুপের অবস্থানটা বা গ্রুপ সংখ্যাটা সেটা নির্ণয় করে দিতে পারবো আমরা ns এবং np উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যার সঙ্গে 10 যোগ করে। নেক্সট চলে আসি ডি ব্লক সম্পর্কে। দেখো, ডি ব্লক মৌলদের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা ইকুয়ালস টু n-1, অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষের আগের। যদি আমরা ধরে নিই সবচেয়ে বাইরের কক্ষটা 5s, তাহলে তার আগের ডি অর্থাৎ 4d, তাহলে 4d এর যে ইলেকট্রন সংখ্যা, এবং যদি n সমান 5 হয় তাহলে 5s উপকক্ষের যে টোটাল ইলেকট্রন সংখ্যা 4d এবং 5s, যদি nটা 5 বলে ধরে নিই, তার মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই ডি ব্লক মৌলটার যে গ্রুপের অবস্থান বা গ্রুপের সংখ্যাটা
সেটা। আবার যদি কোনো ক্ষেত্রে n এর মানটা আমরা সাপোজ ধরে নিই যে 4 হয়, তাহলে 4s এবং 3d সর্ববহিস্থ কক্ষপথটা যদি কোনোটার ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে সেক্ষেত্রে 4, তাহলে এখান থেকে 3d আর 4s এই দুটো উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যা ওই ডি ব্লকের মৌলের অবস্থান অর্থাৎ কোন গ্রুপে আছে বুঝতে আমরা নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করব। পরে চলে আসবো এফ ব্লক প্রসঙ্গে। দেখো এফ ব্লক মৌলদের সর্বশেষ ইলেকট্রনটা 4f যদি 4f এ প্রবেশ করে, এফ ব্লক মৌল হতে হলে সর্বশেষ ইলেকট্রনটা অবশ্যই এফ উপকক্ষে প্রবেশ করতে হবে। এখন যদি সেই এফ উপকক্ষটা 4f উপকক্ষ হয়, তাহলে তার গ্রুপ সংখ্যা হবে 6, আর যদি সেই এফ উপকক্ষটা 5f হয়, তাহলে তার গ্রুপ সংখ্যা হবে 7। এই সহজ নিয়ম এফ এর ক্ষেত্রে। আমাদের তাহলে এফ এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা 4f এ প্রবেশ করছে নাকি 5f এ প্রবেশ করছে সেটা দেখেই আমরা বলে দিতে পারবো যে 4f এ হলে সেটার গ্রুপ 6 হবে, 5f এ হলে সেটার গ্রুপ হবে 7। তাহলে আমরা যে পয়েন্টসগুলো পড়লাম তাতে প্রথমে পর্যায় নির্ণয় করলাম, তারপর ব্লক নির্ণয় করলাম, ব্লক অনুযায়ী নির্দিষ্ট নিয়ম অনুসরণ করলে আমরা ওই পার্টিকুলার মৌলটা কোথায় পর্যায় সারণীর অবস্থান করছে সেটা বলে দিতে পারছি। এবারে আমরা একটা দুটো উদাহরণ বা এক্সাম্পল দেখে নেব। দেখো প্রথম এক্সাম্পল যেটা আছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 20, তো ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করি তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। খেয়াল করো সবচেয়ে বড় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এখানে কত ব্যবহার করা হয়েছে, অর্থাৎ n এর সর্বোচ্চ ভ্যালুটা খেয়াল করো 4। এখানে 4s2 আছে অর্থাৎ n এর সর্বোচ্চ মানটা 4 ব্যবহৃত হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে ক্যালসিয়ামের জন্য পিরিয়ড বা তার পর্যায়টা সেটা 4 হয়ে যাচ্ছে। এবারে আমরা লক্ষ্য করব সবচেয়ে শেষের ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করেছে, সুতরাং আমরা এখান থেকে বলে দিতে পারছি ব্লক হয়ে যাচ্ছে এস ব্লক। তাহলে দুটো বিষয় নির্ণীত হয়ে গেল, একটা হচ্ছে যে কোন পিরিয়ডে আছে এবং তার ব্লক কত। এবার আমরা এস ব্লকের নিয়মটা খেয়াল করে দেখো, যেখানে বলা হয়েছিল যে এস ব্লকের ক্ষেত্রে দেখতে হবে যে সর্ববহিস্থ যে এনএস অর্থাৎ এক্ষেত্রে 4s উপকক্ষে কটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার গ্রুপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে 4s2 অর্থাৎ এখানে ইলেকট্রন আছে দুটো, সুতরাং আমরা বলতে পারি যে তার যে গ্রুপ সেই গ্রুপটা হবে গ্রুপ 2। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি এস ব্লক মৌল, পর্যায় 4 নম্বর পর্যায়ের মৌল এবং গ্রুপ দেখলে 2 নম্বর। এবারে তোমরা পর্যায় সারণীতে মিলিয়ে দেখে নাও যে ক্যালসিয়ামের অবস্থান ঠিক এইটাকে অনুসরণ করেই হচ্ছে কিনা। পরে চলে আসি ক্লোরিন সম্পর্কে, যার ইলেকট্রন বিন্যাস, যার পরমাণু ক্রমাঙ্ক 17, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে সর্ববহিস্থ যে কক্ষ অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটাকে দেখে নাও, সর্বশেষ ইলেকট্রনটা 3p-তে প্রবেশ করেছে। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যদি 3p-তে প্রবেশ করে তাহলে এটা পি ব্লক মৌল, এ নিয়ে আর কোনো সন্দেহ রইল না। এবারে দেখো ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বড় যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ব্যবহার করা হয়েছে সেটা খেয়াল করো 3 বা 3। তাহলে 17 ক্লোরিন এর ক্ষেত্রে n সর্বোচ্চ ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 3, সুতরাং এর পর্যায় বা পিরিয়ড সেটা 3 হয়ে যাবে, এ নিয়ে কোনো আর ডাউট রইল না। এবারে চলে আসি যে তার মানে পিরিয়ডটা হয়ে গেল 3। এবারে আসি ব্লক সম্পর্কে। খেয়াল করো যে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করেছে 3p-তে, সুতরাং এটা পি ব্লক মৌল। এবার পি ব্লক মৌলের নিয়মটা যেটা আগে আলোচনা করা হয়েছে সেটা ছিল সর্ববহিস্থ এনএস দ্যাট ইজ এক্ষেত্রে 3s এবং এনপি অর্থাৎ 3p
এই দুটো উপকক্ষের যে মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 5 and 2 7 প্লাস 10, তাহলে আমরা 5 প্লাস 2 প্লাস 10 দ্যাট ইজ 17। তাহলে এক্ষেত্রে আমরা গ্রুপ যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 17। সুতরাং এইভাবে আমরা ক্লোরিনের অবস্থানটা বলে দিতে পারলাম। নেক্সট আলোচনা করব ক্রোমিয়াম সম্পর্কে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা সংক্ষিপ্ত আকারে লিখলে দাঁড়াবে আর্গন 4s1 3d5, একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি অর্ধপূর্ণের সুস্থিতির জন্য। যাই হোক, এর সর্বশেষ ইলেকট্রনটা ডি ব্লকে প্রবেশ করেছে এবং খেয়াল করো এর ইলেকট্রন বিন্যাসটা যদি লক্ষ্য করি, সবচেয়ে বড় যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ব্যবহৃত হয়েছে সেটা হয়েছে 4। তার মানে আমরা দেখে নেব যে ক্রোমিয়াম 24 এর জন্য n এর ভ্যালু 4, সো পিরিয়ড বা পর্যায় 4 হয়ে গেল। ব্লক খেয়াল করে দেখো যে সবচেয়ে শেষের ইলেকট্রনটা 3d তে প্রবেশ করেছে, তাহলে এর ব্লক হয়ে যাবে ডি ব্লক। ডি ব্লকের নিয়ম অনুসরণ করো যে ns অর্থাৎ n-1d এবং ns, এখানে হচ্ছে 4s এবং n-1d অর্থাৎ 3d উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এই দুটো টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 6, 5 + 1 দ্যাট ইজ 6। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপটা হয়ে যাচ্ছে 6। তাহলে এবারে তোমরা পর্যায় সারণীতে মিলিয়ে দেখে নিতে পারো যে ক্রোমিয়ামের অবস্থানটা 4 নম্বর পর্যায়ে ডি ব্লকে 6 নম্বর গ্রুপেই আছে কিনা। লাস্ট আমরা যেটা দেখে নেব ইন কেস অফ ইউরেনিয়াম। দেখো ইউরেনিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে 7s2 6d1 5f3। তো যেহেতু সবচেয়ে শেষের ইলেকট্রনটা 5f এ প্রবেশ করেছে, তাহলে এর ব্লকটা হয়ে যাচ্ছে এফ ব্লক। তাহলে ইউরেনিয়াম 92। আচ্ছা, ফার্স্ট অফ অল সর্বোচ্চ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার খেয়াল করো 7s 6d এবং 5f, তাহলে সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা 7, অর্থাৎ n = এক্ষেত্রে 7। সো পিরিয়ড বা পর্যায় সেটা 7, এই নিয়মটা প্রত্যেকের জন্যই কমন। ব্লক সবচেয়ে শেষের ইলেকট্রনটা প্রবেশ করেছে 5f এ, তাহলে এটা ব্লক হয়ে গেল এফ ব্লক। এবারে চলে আসি গ্রুপ। দেখো এফ এর ক্ষেত্রে নিয়মটা বলা হয়েছিল যে যদি এটা অর্থাৎ সবচেয়ে শেষের ইলেকট্রনটা যদি 4f এ প্রবেশ করে, তখন আমরা দেখেছিলাম যে তার গ্রুপ সংখ্যা হবে 6, আর যদি 5f এ প্রবেশ করে তার গ্রুপ সংখ্যা হবে 7। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিতে পারবো যেহেতু এক্ষেত্রে 5f এ প্রবেশ করেছে, তাহলে তার গ্রুপ হয়ে যাবে 7 বা 7। এবারে তোমরা দেখে নিতে পারবে পর্যায় সারণীতে এফ ব্লক যাদেরকে, যেটা একটা কিনা ইনার ট্রানজিশন বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, যাদের অ্যাক্টিনয়েডস মৌলও বলা হয়, তার মধ্যে কিন্তু ইউরেনিয়াম পড়ে এবং তার অবস্থানটা পর্যায় সারণীতে ঠিক এই রকমই কিনা। তাহলে এইভাবে আমরা 4টে ব্লকের জন্য একটা করে উদাহরণ নিয়ে আলোচনা করলাম, তাদের অবস্থান কি করে নির্ণয় করতে হবে সেটাও আমরা এখানে ডিসকাস করলাম। আমরা এখন যে টপিকটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে IUPAC নোমেনক্লেচার অফ ট্রান্স ইউরানিক এলিমেন্টস, অর্থাৎ ইউরেনিয়াম পরবর্তী যে মৌলগুলো তাদের নাম কি হবে, তাদের IUPAC নাম কি হবে। আমরা দেখেছি ক্লাস 10-এ আমরা জৈব যৌগদের যে IUPAC অর্থাৎ সিস্টেমেটিক নোমেনক্লেচার, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে তার নামকরণ করার পদ্ধতি, সেটা আমরা কিছুটা পরিচিত হয়েছি ক্লাস 10-এ। এখানে আমরা কিন্তু জৈব যৌগের নামকরণ করছি না, আমরা নামকরণ করছি মৌলদের। এখন কেনই নামকরণটা এলো সেটা একটু ছোট্ট করে বলে দিই। ইউরেনিয়াম শেষ প্রাকৃতিক মৌল, যে মৌল আমাদের পৃথিবীতে বিভিন্ন আকরিকের মধ্যে বেশ কিছুটা পরিমাণে পাওয়া যায় এখনো, কিন্তু তার থেকে বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল অর্থাৎ 92 এর পরবর্তী যে মৌল, সেগুলো কিন্তু প্রকৃতিতে অ্যাকচুয়ালি আর নেই। সেগুলো তেজস্ক্রিয়তার কারণে ধীরে ধীরে বিভাজন ঘটিয়ে নিঃশেষ হয়ে গেছে বলে বিজ্ঞানীরা
মনে করছেন। সেই মৌলগুলোকে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং তৈরি করার পর সেই মৌলগুলোর কি নাম দেওয়া হবে এটা নিয়ে কিন্তু একটা বিশ্বজুড়ে একটা বলা যেতে পারে যে সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কীরকম না, ধরা গেল যে একই মৌল, সেম মৌল ABC 3টে কান্ট্রিতে একই সঙ্গে আবিষ্কার হয়ে গেছে, যেটা কৃত্রিম মৌল। এখন প্রত্যেকটা দেশ ABC 3টে দেশই চাইবে যে আমাদের দেশের নাম অনুযায়ী তার নাম হোক। তো এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। তখন সেই বিতর্কের সমাধানের জন্য IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সংস্থা আছে, তারা একটা নিয়মের কথা উল্লেখ করলো, যে নিয়ম দিয়ে নতুন আবিষ্কৃত মৌল তার নামকরণ প্রাথমিকভাবে একটা কিছু করা হয়ে থাকবে, পরবর্তী ক্ষেত্রে বলা যেতে পারে যে একটা বিরাট বড় সভা করে সেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এসে সহমত প্রকাশ করে যে নামটা সবাই অ্যাকসেপ্ট করবে সেই মৌলের জন্য পরবর্তী ক্ষেত্রে সেই নামটাই হয়ে যাবে। আপাতত আমরা দেখে নেব যে একটা মৌল আবিষ্কারের পর তাদের নামকরণ কিভাবে করা হবে। দেখো এখানে কতকগুলো সংখ্যার সঙ্গে তাদের ওয়ার্ড, যেটাকে আমরা ওয়ার্ড রুটও বলতে পারি, সেই ওয়ার্ড রুটগুলোকে এখানে দেখানো হয়েছে। যেমন 0 হলে নীল, 1 হলে আন, 2 হলে বাই, 3 হলে ট্রাই, 4 হলে কোয়াড, 5 হলে পেন্ট, 6 হেক্স, 7 বা 7 সেপ্ট, 8 অক্ট, 9 এন। এইভাবে তাদেরকে প্রথম এই সংখ্যাগুলোকে অ্যাসাইন করা হলো এই রকমভাবে, যে যদি 5 থাকে পেন্ট বলা হবে, 9 থাকলে এন বলা হবে, ইত্যাদি। এবার দেখো যে নামকরণ করার নিয়মটা হচ্ছে যে নিউমেরিক্যাল রুট, মানে এই যে এগুলো আমরা নিউমেরিক্যাল রুট বলেছি, যেগুলো নাম্বারের সঙ্গে একটা নাম্বারের করেসপন্ডিং একটা বলতে পারা যায় যে ওয়ার্ডকে প্রকাশ করছে, সেই নিউমেরিক্যাল রুট প্লাস IUM, সবার শেষে IUM বসবে। আর দুটো নিয়ম একটু জেনে রাখো, আমরা উদাহরণ করলে বিষয়টা পরিষ্কার হবে। যে IUM এর আগে বাই বা ট্রাই বসলে পরপর দুটো আই হয়ে যায়, সেক্ষেত্রে একটা আইকে অফ করতে হবে, একটা আই কমিয়ে দিতে হবে। আর N9 এর পরে যদি নীল বসে তাহলে একটা N বাদ যাবে। ENN তারপরে নীল বসলে তাহলে পরপর 3টে N হয়, সেক্ষেত্রে একটা N অফ করে দিতে হবে। তাহলে অত্যন্ত সহজ নিয়ম, প্রথমে সংখ্যা অনুযায়ী নিউমেরিক্যাল যে রুটগুলো বসাতে হবে, তারপর তাদের শেষে IUM বসিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট। তাহলে প্রথম আমরা দেখে নেব একটা এক্সাম্পল, যেখানে 112 অর্থাৎ 112 নম্বর মৌলের IUPAC নামকরণ কি হবে এটা আমরা দেখে নেব। দেখো প্রথম যে এখানে শতকের ঘরে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 1, তাহলে 1 থাকলে আমরা বসাবো আন, UN। পরের সংখ্যাটা লক্ষ্য করো, আবার আছে 1, তাহলে এগেন অর্থাৎ আবার একটা আন। তারপরে দেখো আছে 2 থাকলে আমরা যে নিউমেরিক্যাল রুটটা বসাবো সেটা হচ্ছে ছক অনুযায়ী বাই, এবং সবার শেষে আমরা দেখেছি যে 112 যাই হোক না কেন সবার শেষেই বসবে IUM, এই ওয়ার্ডটা বসবে, সো IUM। এবং খেয়াল করো এখানে পাশাপাশি দুটো আই আসছে, তো যে কোনো একটা আইকে অফ করতে পারতাম, একটাই আই থাকবে। তাহলে নাম হয়ে গেল আন বাই বাইয়াম, আন বাইয়াম 112 নম্বর মৌলের যে IUPAC নাম হয়ে গেল। এবারে এত বড় নাম নিয়ে লেখার কোনো যদি বিক্রিয়া লিখতে হয় তাহলে সেগুলো সমস্যা। তার সমাধানের জন্য আমরা দেখেছি যে চিহ্নের আবিষ্কার করা হয়েছিল, যে সেটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য মৌলটাকে। এখানে কিভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হবে না, আমরা যে নিউমেরিক্যাল রুটগুলো ব্যবহার করেছি তার ফার্স্ট লেটারগুলোকে শুধু আমরা নেব। তাহলে এখানে দেখো আমরা আনের ইউ, এখানে আনের ইউ, এখানে বি, অর্থাৎ এর চিহ্ন হয়ে যাবে UB। খেয়াল করো প্রথম লেটারটা ক্যাপিটাল, পরের দুটো লেটার কিন্তু স্মল লেটার।
পরে চলে আসি 120, একই পদ্ধতিতে 1 এর জন্য আমরা লিখব আন, 2 এর জন্য বাই, এরপরে 0 এর জন্য নীল প্লাস আই ইউ এম, তাহলে নাম হয়ে যাচ্ছে আন বাই নীল ইয়াম, আন বাই নীলিয়াম। তাহলে চিহ্ন কি হবে? একই পদ্ধতি ইউ বি এন, এইভাবে আমরা তার চিহ্নটা করে দিতে পারবো। এবারে দেখো অনুরূপভাবে 119, তাহলে তার জন্য একবারে লিখে দিচ্ছি 1 এর জন্য আন, আবার 1 এর জন্য আন, 9 এর জন্য এন ই এন এন আই ইউ এম, আন আন এনিয়াম, এবং তার সাইনটা হবে ইউ ইউ ই, আন 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 এনিয়াম। এবারে আমরা যদি থিওরিটিক্যাল আরেকটা এলিমেন্টের জন্য বিচার করতে পারি, সাপোজ 190, এই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের আমরা একইভাবে আইইউপিএসি নামকরণ করব সিমিলার। তাহলে আমরা আন, 1 এর জন্য আন, 9 এর জন্য এন ই এন এন, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আন 1 এর জন্য আন, 9 এর জন্য এন, এবার আসছি 0 এর জন্য বসা উচিত নীল প্লাস NIL। দেখো এখানে পরপর 3টে এন হয়ে যাচ্ছে, তাহলে একটা এন কে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে বাদ দেব এবং সবার শেষে বসবে IUM। সো এর নামটা টোটাল হয়ে গেল আন এন, একটা এন অফ হয়ে গেল, নীল ইয়াম, আন এন নীলিয়াম হয়ে গেল। আর এর সাইনটা অনুরূপভাবে আন এন নীল, তাহলে ইউ ই এন, এর যে চিহ্ন বা সাইনটা সেটা এইভাবে চলে এলো। এইভাবে আমরা ট্রান্স ইউরানিক অর্থাৎ ইউরেনিয়াম পরবর্তী যে মৌলগুলো তাদের জন্য তাদের যে সাইন বা চিহ্নটা সেগুলো আমরা দেখে নিতে পারছি। তাহলে এই গেল ট্রান্স ইউরানিক এলিমেন্টের যে নামকরণ। সেটা একটা কথা বলে রাখি, বর্তমানে 118টা মৌলই কিন্তু তারা তো আবিষ্কৃত হয়েইছে এবং তাদের যে নামকরণ সেগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি। তাই এখন যদি 118 পরবর্তী কোনো মৌল আবিষ্কৃত হয় তখন তাদের জন্য প্রাথমিকভাবে এই ধরনের নামকরণ করে রাখা হবে। পরবর্তী ক্ষেত্রে সেইগুলোর কিন্তু পার্টিকুলার কোন নামটা দেয়া হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা প্রসঙ্গে আমরা সেটা বিজ্ঞানীরা আলোচনা করবেন। তাহলে এই গেল আইইউপিএসি নামকরণ এলিমেন্টসদের বা মৌলদের।